মে 2025 ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। পাকিস্তান পালিয়ে গেল না, সিজফায়ার চাইল না, বরং পাল্টা হামলা চালালো। ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হলো, যা নয়াদিল্লি পরে আংশিকভাবে স্বীকার করতে বাধ্য হলো। 4 দিন পর যুদ্ধবিরতি হলো আমেরিকার মধ্যস্থতায়। তারপর মাত্র 1 বছরের মধ্যে সেই পাকিস্তানি আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতির সূচনা করালো। একটা দেশ যাকে পশ্চিমা বলে অস্থিতিশীল, সে আজ দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক কেন্দ্রে। কিন্তু কিভাবে? আজকে চলুন জেনে নিই সেই গল্পটা, পাকিস্তানের সেই লুকোনো শক্তিগুলোর গল্প, যা দেখে পৃথিবী অবাক হয়ে যায়। আজকে আমরা জানবো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের আসল ছবিটা কেমন, চীন পাকিস্তান সামরিক জোটের আড়ালে কি আছে, জেফ-17 থান্ডার যুদ্ধে পরীক্ষিত সেই বিমান সম্পর্কে, এসএসজি কমান্ডো পৃথিবীর অন্যতম সেরা বিশেষ বাহিনী, পাকিস্তানের ভৌগোলিক সুবিধা কিভাবে তাকে দর কষাকষির ক্ষমতা দেয়, ভারত পাকিস্তান যুদ্ধ সিমুলেশনের বাস্তব ফলাফল কি, আর সবশেষ যুদ্ধ হলে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র আসলে কোনটা। কিন্তু আগে বুঝতে হবে এই পাকিস্তান কোথা থেকে এলো। 1971 সালে পাকিস্তান দ্বিখণ্ডিত হলো, পূর্ব পাকিস্তান অর্থাৎ স্বাধীন বাংলাদেশ হলো। সেই পরাজয়ের পর পাকিস্তান একটা সিদ্ধান্ত নিল, আর কখনো প্রচলিত যুদ্ধে ভারতের সমকক্ষ হওয়া সম্ভব নয়। তখন তারা বেছে নিল অন্য পথ, পারমাণবিক পথ, অপরিচালিত যুদ্ধের পথ, কূটনৈতিক পথ। আর সেই পথই আজ তাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে রহস্যময় সামরিক শক্তিতে পরিণত করেছে। পারমাণবিক অস্ত্র এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ঢাল। 2026 সালে পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই শক্তি পরিচালনার জন্য পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিটারেন্স বা পূর্ণ মাত্রার প্রতিরোধের মতবাদ অনুসরণ করে, যার অর্থ ছোট ট্যাঙ্ক আক্রমণ থেকে শুরু করে পূর্ণমাত্রার যুদ্ধ পর্যন্ত প্রতিটি স্তরে পারমাণবিক জবাব দেওয়ার সক্ষমতা। শুধু সংখ্যাই নয়, বৈচিত্র্য পাকিস্তানে এগিয়েছে। স্থলপথে শাহিন-1, শাহিন-2, শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশপথে র্যাড ক্রুজ ক্ষেপণাস্ত্র যা মিরাজ বিমান থেকে নিক্ষেপ করা যায়, আর এখন সমুদ্রপথও 8টি হ্যাং ক্লাস টাইপ 039B সাবমেরিন চীনের সাথে যৌথ উৎপাদনে তৈরি করেছে। পিএনএস হাঙ্গর, শুশক, ম্যাংগ্রো ও গাজী ইতিমধ্যে লঞ্চ হয়েছে। 2026 সালের মাঝামাঝি থেকে ইন্ডাকশন শুরু হবে এবং 2028 সালের মধ্যে 8টি সক্রিয় হবে, অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক ত্রিভুজ সম্পূর্ণ হয়েছে। স্থল, আকাশ, সমুদ্র 3 দিক থেকেই পারমাণবিক হামলার সক্ষমতা রয়েছে এই পাকিস্তানের। আর জানুয়ারি 2026-এ পাকিস্তান পরীক্ষা করল তৈমুর ALCM, একটি নতুন দূরপাল্লার এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র। 600 কিলোমিটার পরিসরের এই ক্ষেপণাস্ত্র মাত্র 150 মিটার উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA তাদের 2026 সালের বার্ষিক মূল্যায়নে সরাসরি বলেছে, পাকিস্তান ভারতকে অস্তিত্বের হুমকি মনে করে এবং যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র মোতায়েন সহ সামরিক আধুনিকায়ন চালিয়ে যাবে। মে 2025-এর যুদ্ধ বিশ্লেষকদের চোখ খুলে দিয়েছে। অপারেশন সিন্দুর, ভারত পাকিস্তানে আঘাত করলো, পাকিস্তান পাল্টা জবাব দিল। এই সংঘর্ষে বিশ্ব প্রথমবার দেখল জেফ-17 ব্লক 3 এবং চীনা জেট-10C যুদ্ধবিমান একসাথে লড়াই করছে। পাকিস্তানের বিমান বাহিনীর স্কোয়াড্রনগুলো মে 2025-এর ভারত পাকিস্তানের সংঘাতে জেফ-17 জেট-10C যুদ্ধবিমানের পাশাপাশি উড়িয়েছে এবং এই যুদ্ধের অভিজ্ঞতা জেফ-17কে বিশ্ব বাজারে কমব্যাট প্রুভেন তকমা এনে দিয়েছে। জেফ-17 ব্লক 3 কি এবং এর বিশেষত্ব কি? 25 থেকে 30 মিলিয়ন ডলারে পাওয়া যায়। AESA রাডার দিয়ে সজ্জিত, যা একসাথে অনেক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তান আমেরিকার অনুমোদন ছাড়াই চীনা অ্যাভিওনিক্স ও অস্ত্র সংযোজন করতে পারে। এখন প্রশ্ন, এটা কেন বড় বিষয়? কারণ আমেরিকা চাইলে যে কোনো দেশের F-16 অকার্যকর করে দিতে পারে, যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে পারে। জেফ-17 সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে। আর চীনের গোপন সহায়তা, DIA রিপোর্ট করেছে পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিদেশি সহায়তা মূল উৎস প্রায় নিশ্চিতভাবে চীন, এবং কিছু ক্ষেত্রে হংকং, সিঙ্গাপুর ও তুরস্কের মাধ্যমে সরঞ্জাম পাঠানো হয়। পাকিস্তান 2025 সালের আগস্টে আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC নামের একটি নতুন 3 তারকা কমান্ড প্রতিষ্ঠা করেছে।
চীনের PLARF এর আদলে যা সব পরিচালিত রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করবে। এটা সরাসরি অপারেশন সিন্দুরে পরিচালিত ক্ষেপণাস্ত্রের দুর্বলতা থেকে শিক্ষা নেওয়ার সাংগঠনিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে সামরিক শক্তি কি শুধুই অস্ত্রে? SSG স্পেশাল সার্ভিস গ্রুপ ব্ল্যাক স্টর্কস 1956 সালে প্রতিষ্ঠিত SSG পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বিশেষ অভিযান বাহিনী। এদের ট্রেনিং সরাসরি আর্মি স্পেশাল ফোর্সেস ও ব্রিটিশ SAS এর সমতুল্য। একজন SSG কমান্ডোকে 12 ঘন্টায় 36 মাইল মার্চ করতে হয় পূর্ণ সরঞ্জাম নিয়ে, 20 মিনিটে 5 মাইল দৌড়াতে হয়। 3 দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তান, উপজাতি অঞ্চল ও সীমান্তে অভিযান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এই বাহিনীকে করেছে যুদ্ধসিদ্ধ। বইয়ে পড়া আর মাঠে লড়া দুটো ভিন্ন জিনিস। SSG কমান্ডোরা মাঠে লড়ছে। এবার ভৌগোলিক শক্তির কথায় আসি। পাকিস্তানের 1046 কিলোমিটার সমুদ্র উপকূল আরব সাগরের ধারে, যা হরমুজ প্রণালীর কাছে। পৃথিবীর প্রায় 80% তেল ব্যবসা এই পথে চলে। আর গওদার বন্দর আরব সাগরে সরাসরি প্রবেশাধিকার দেয়। গওদার এটা শুধু একটা বন্দর নয়, এটা চীনের স্বপ্নের প্রবেশদ্বার। CPEC এর 3000 কিলোমিটারের এই করিডোর চীনের জিনজিয়াং প্রদেশকে গওদার বন্দরের সাথে সংযুক্ত করেছে, যা চীনকে মালাক্কা প্রণালীর বাইপাস করে আরব সাগরে সরাসরি প্রবেশের সুযোগ দিয়েছে। 2025 সালের অক্টোবরে চীনা প্রিমিয়ার লি কিং ওয়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মিলে নতুন গওদার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কেন্দ্রীয় স্থাপনা। অর্থাৎ পাকিস্তানের মাটিতে চীনের বিনিয়োগ মানে চীনের স্বার্থ, আর চীনের স্বার্থ মানে চীনের নিরাপত্তা। এই সমীকরণটাই পাকিস্তানকে দেয় তার সবচেয়ে বড় গোপন সুরক্ষা, বেইজিংয়ের ছায়া। কিন্তু সত্যিকারের বিশ্লেষণে দুই দিকেই দেখতে হয়। পাকিস্তানের বড় দুর্বলতাগুলো কি? প্রথমত অর্থনীতি। পাকিস্তান IMF এর ঋণে টিকে আছে। সামরিক ব্যয় বাড়ানোর ক্ষমতা সীমিত। যে দেশ নিজের বিদ্যুৎ বিল দিতে পারে না, সে দীর্ঘমেয়াদী যুদ্ধ কিভাবে পরিচালনা করবে? দ্বিতীয়ত পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরতা। অপারেশন সিন্দুর প্রমাণ করেছে পাকিস্তানের পারমাণবিক হুমকি ভারতকে গভীর পরিচালিত সামরিক হামলা থেকে বিরত রাখতে পারেনি। অর্থাৎ পারমাণবিক ছাতা ছিদ্র হয়ে গেছে, অন্তত মানসিকভাবে। তৃতীয়ত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থতা। জুলাই 2025-এ শাহিন 3 ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিপর্যয় হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বেলুস্তানের ডেরা বুগুতির কাছে বিধ্বস্ত হয়েছে, যা একটি পারমাণবিক স্থাপনার কাছে। চতুর্থত আফগান তালেবানের সাথে চলমান দ্বন্দ্ব। আল জাজিরার প্রতিবেদন বলছে পাকিস্তান এখন তার পশ্চিম সীমান্তে কার্যত উন্মুক্ত যুদ্ধে আছে। একই সময়ে পূর্বে ভারত, পশ্চিমে তালেবান, এই দুই ফ্রন্টের চাপ সামলানো বিশাল চ্যালেঞ্জ। এখন আসছি সেই গল্পে যেটা বিশ্বকে চমকে দিয়েছে। 8 এপ্রিল 2026 পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকান ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের সাথে যুদ্ধ চলছিল, সৌদি আরবে ইরানি হামলা হয়েছিল, পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি আছে। পাকিস্তানের উপর ছিল বিশাল চাপ, কার পক্ষ নিবে। সেই জায়গায় পাকিস্তান বেছে নিল সবচেয়ে চালাক পথ, মধ্যস্থতা। দ্য ডিপ্লোমেটের বিশ্লেষণ বলছে ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকা একটি বড় কূটনৈতিক সাফল্য। ভারত অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে বিশ্ব কোণঠাসা করার চেষ্টা করেছিল, কিন্তু এই ভূমিকা পাকিস্তানকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। অপারেশন সিন্দুরের পরপরই পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং মধ্যস্থতার কৃতিত্ব ট্রাম্পকে দিয়েছে। এতে ট্রাম্প মুনির সম্পর্ক অত্যন্ত উষ্ণ হয়েছে। বিপরীতে ভারত কৃতিত্ব দিতে অস্বীকার করায় মোদি ট্রাম্প সম্পর্ক শীতল হয়েছে। এটা কূটনীতির একটা মাস্টার ক্লাস। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, যিনি অপারেশন সিন্দুরের পর ফিল্ড মার্শাল হয়েছেন, এখন সৌদি আরব, আমেরিকা ও ইরানের সাথে একই টেবিলে বসেছেন। এই রূপান্তর 1 বছর আগেও কল্পনাতীত ছিল। বাংলাদেশের জন্য এই পুরো গল্পটা কিভাবে গুরুত্বপূর্ণ? মে 2026-এ পাকিস্তানের একটি বিমান বাহিনীর প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দুই দেশের মধ্যে প্রথমত আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক হয়েছে। পাকিস্তান JF-17 ব্লক 3 বিক্রির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পুনর্বিন্যাস শুধু ভারত পাকিস্তানে সীমাবদ্ধ নেই, বাংলাদেশেও নতুন সমীকরণের অংশ হয়ে উঠছে। এবার সেই প্রশ্নে আসি, যুদ্ধ হলে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র কী?
অনেকে বলবে পারমাণবিক বোমা, কেউ বলবে চীনের সমর্থন, কেউ বলবে এসএসজি কমান্ডো। কিন্তু বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হলো তার ভৌগোলিক অপরিহার্যতা। পাকিস্তান ছাড়া চীন আরব সাগরে পৌঁছাতে পারবে না। পাকিস্তান ছাড়া আমেরিকা আফগানিস্তান নিয়ন্ত্রণ করতে পারে না। পাকিস্তান ছাড়া সৌদি আরব ইরানের বিরুদ্ধে মুসলিম জোট তৈরি করতে পারে না। যে দেশ একই সাথে চীন, আমেরিকা আর সৌদির জন্য অপরিহার্য, সে দেশকে কেউ সহজে শেষ করে দিতে পারবে না। পাকিস্তানের এই কৌশলগত অবস্থান, সেটাই তার আসল পারমাণবিক অস্ত্র। উর্দুতে একটি প্রবাদ আছে, যে ভয় পেয়ে গেল সে মরে গেল। পাকিস্তান বারবার মৃত্যুর কিনারায় গেছে এবং বারবার ফিরে এসেছে। এটা কি সত্যিকারের শক্তি নাকি পারিস্থিতিক বেঁচে থাকা? উত্তর নির্ভর করে পরের যুদ্ধ কি হয় তার উপরে।